নমস্কার, ক্রস ফায়ার নিয়ে আমরা বেরিয়ে পড়েছি জেলায় জেলায়। ভোটের উত্তাপ একেবারে হাতে গরম। লাইন অফ ফায়ার থেকে আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের ড্রয়িং রুমে। আর এই সময় এই সন্ধ্যের চায়ের কাপটা হাতে নিয়ে আপনারা যারা ক্রস ফায়ার দেখছেন জি 24 ঘন্টার পর্দায়, তাদের জানিয়ে রাখি যে আজকে আমরা এমন একটা কেন্দ্রে এসেছি যে আপনার ওই চায়ের কাপটা, তার চা পাতাটা, সেটাই নির্ধারণ করবে এই কেন্দ্রের ভাগ্য। ঠিকই ধরেছেন, আলিপুর দুয়ারে আমরা চলে এসেছি। আলিপুর দুয়ারের যেমন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট নাগরিকরা রয়েছেন, তেমনি রয়েছেন আলিপুর দুয়ারের সাধারণ মানুষ। তারা কি বলছেন, তারা কি ভাবছেন এবারে লোকসভা নির্বাচন নিয়ে, কার দিকে হাওয়া বেশি, কার দিকে কম, কোন কোনগুলো ইস্যু, সেগুলো আমরা জানার চেষ্টা করবো। এবং আলিপুর দুয়ারের মানুষ, তাদের যে সংস্কৃতি, তাদের যে ভাবনা চিন্তা, সেই স্বাদটাও পাওয়ার চেষ্টা করবো। আমার সঙ্গে যারা মঞ্চের উপর উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন আরএসপির প্রাক্তন বিধায়ক নির্মল দাস, রয়েছেন কংগ্রেসের জেলা সভাপতি গজেন্দ্রনাথ বর্মন, রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অজিত নাথ, রয়েছেন বিজেপির নেতা মানিক সাহা এবং রয়েছেন বিশিষ্ট নাগরিক অবসরপ্রাপ্ত রেলকর্মী সঞ্জীব বসু। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রথমে অজিত নাথের কাছেই আসি। কি মনে হয় যে এবার সিটটা রিটেন করতে পারবেন? আমরা যখন নির্বাচন ঘোষণা হয়েছে তখন আমরা আমাদের জেলার পর্যবেক্ষক মাননীয় অরূপ বিশ্বাসকে আমরা বলেছিলাম 2 লাখ মার্জিনে জিতব। যখন বিজেপি প্রার্থী ঘোষণা করলো জন বার্লা, আমরা তার সাথে আরো 50,000 যোগ করলাম। আর যখন ভাজপা রাষ্ট্রীয় অধ্যক্ষ অমিত শাহজি এই প্যারেড গ্রাউন্ডকে সম্ভাষণ করলেন, আমরা তার সাথে আরো 50,000 যোগ করলাম। 3 লাখ মার্জিন হবে। আরো দুটো 50,000 যে হিসেবটা, সেটা কিসের উপর ভিত্তি করে একটু ডিটেইলস শুনি। জন বার্লার নাম ঘোষণা হওয়ার সাথে সাথে তরাই এবং ডুয়ার যে শান্তি সম্প্রীতির যে ক্ষেত্র, সেখানে 398টি মৌজা বাংলা থেকে নিয়ে বিচ্ছিন্নতার পক্ষের যে দাবি সনদ বিমল গুরুং করেছিলেন, সেই দাবি সনদে স্বাক্ষরকারীর নাম জন বার্লা। 50,000 অ্যাড হয়ে গেল তরাই ডুয়ার্সের সম্প্রীতির ভূমিতে মানুষ বিচ্ছিন্নতা। আর অমিত শাহজি প্রথমেই এলেন আমাদের অত্যন্ত প্রিয় শহরটাকে বললেন উনি আলিপুর দুয়ার। আলিপুর দুয়ার বলার সাথে সাথে 25,000, আর বাকি 25,000 উনি বললেন এনআরসি, বলার সাথে সাথে আরো 25,000। কারণ এনআরসি এবং গোর্খা ভাইরা আপনারা আশ্বস্ত থাকুন, বলার সাথে সাথেই 1,60,000 গোর্খা ভাইয়ের নাম আসামের এনআরসি থেকে বাদ গেছে। আমি আসবো আপনার কাছে, আমি এই প্রশ্নে একটু যাব আপনার কাছে। মানিকবাবু, 3 লাখের মার্জিনে দশরথীরকে জিতবেন এমনটাই দাবি করছে তৃণমূল কংগ্রেস। আমরা 2014 রেজাল্ট যদি দেখি তাহলে দেখবো যে একদম তৃণমূল কংগ্রেস ভোট শতাংশের হিসেবে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং বামের একদম কাটে টক্কর ছিল। এবার সেই টক্করটা দিতে পারবেন? একদম একদম। কারণটা হচ্ছে অজিতবাবু যেটা বললেন, ধাপে ধাপে 2 লক্ষ থেকে নাম ঘোষণা হওয়ার পর আরও 50,000, এবং তারপর অমিত শাহজি আসার পর 25-50, দ্যাট ইজ 3 লক্ষ। আমরা বলছি, আপনি বললেন মৌপিয়া দেবী, যে কাটে টক্কর 2014 সালে, ঠিক তাই এবার আমরাও বলছি 27%, 28%, 30%, এই ছিল ভোট শতাংশের। ঠিক ঠিক। তো সেখানটায় দাঁড়িয়ে জন বার্লা প্রার্থী হওয়ার পর 50,000 বৃদ্ধি হয়ে গেল। আর এই জন বার্লাকে তৃণমূল কংগ্রেস তাদের দলে পাওয়ার জন্য 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের আগে আমাদের আলিপুরদুয়ার জেলার বিধায়ক এবং জেলা সভাপতি, ওনারা তার বাড়িতে গিয়েছিলেন। শুধু তাই নয়, শিলিগুড়ি থেকে পর্যটন মন্ত্রী উনিও এসেছিলেন। তো সেই সময় জন বার্লা যদি তৃণমূলে চলে যেত তাহলে হয়তো এই সমস্যাটা হতো না। যেহেতু জন বার্লা তৃণমূলে যায়নি, এত প্রলোভন দেওয়া সত্ত্বেও তিনি বলেছেন যে আমি একটা নীতিতে বিশ্বাসী, আমি ভারতীয় জনতা পার্টিতে যেহেতু গেছি, আমি ভারতীয় জনতা পার্টিতেই থাকবো। আমি আসবো আপনার কাছে, আসবো। যদি 2016 নির্বাচন দেখি, বাম কংগ্রেস যেটাতে জোট হিসেবে আসন সমঝোতা করে লড়েছিল, সেখানে আপনাদের ভোট ছিল প্রায় 30% কাছাকাছি। এবার আলাদাভাবে লড়ছেন, কি করতে পারবেন? নাকি আলিপুর দুয়ারে এবার সত্যি সত্যি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দ্বিমুখী লড়াই হচ্ছে? বামেরা কোথায় থাকবে সেখানে? লড়াই দ্বিমুখী হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এটা
মানে কল্পনা করা যায়। এই কিছুক্ষণ আগেই শুনলাম যে 3 লক্ষ ভোট, আর 3 লক্ষ ভোট, টোটাল 3 লক্ষ ভোট আগে পান, তারপরে না 3 লক্ষ ভোটে ডিফারেন্সের কাহিনী আসবে। গতবার নিশ্চয়ই আমাদের মনে আছে যে আমাদের প্রার্থী মনোহর তির্কি, উনি হেরেছিলেন মাত্র 21,000 ভোটে, 21,000। এবং সেখানেও বহু জায়গায়, বিশেষ করে তুফানগঞ্জ, ও প্রান্তে জলপাইগুড়ির পাশে নাগরাকাটা, এমনকি ফালাকাটার বিস্তীর্ণ এলাকায় যেভাবে স্বাভাবিক ভোট হয় সেভাবে ভোটই করতে পারে নাই। এবং সেই সমস্ত কারণেই আমরা নিশ্চিত, যদিও কেন্দ্রীয় সরকার, মানে দ্যাট ইজ নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার নয়, তারা বলেছেন যে ফ্রি এবং ফেয়ার নির্বাচন যদি হয় আলিপুরদুয়ারে, পশ্চিমবাংলা ভারতবর্ষ তো বটেই, আমি নিশ্চিত করে বলতে পারি যে আমাদের এখানে মানিক সাহা, মানে আমার ছাত্র যদিও সে যেটা বলল যে ওই ভদ্রলোক, তিনি কিন্তু ইতিমধ্যে 3-4 বার আমি ওর সঙ্গে দেখা আমার হয়েছে, জন বার্লা। তো আমি বলেছি কি তুমি এইখানেই থাকবা তো, আবার কি মানে বলে হ্যাঁ প্রস্তাব তো এসছে, ও যেটা বললো আর কি কিন্তু সেটা। নির্মল বাবু, আমার খুব নির্দিষ্ট প্রশ্ন আপনার কাছে, যে যেখানে এই আলিপুরদুয়ারে আপনাদের শক্তির বড় জায়গাটা ছিল চা বাগান এবং চা বাগানের যে শ্রমিক সংগঠন, এটা কি অস্বীকার করতে পারেন যে সেই চা বাগানের শ্রমিক মহল্লায় আপনাদের যে মাটিটা ছিল সেই মাটিটার অনেকটা ক্ষয় হয়েছে? সেখানে দাঁড়িয়ে কোন কনফিডেন্সে আপনি এই কথাটা বলছেন? কনফিডেন্স এটাই যে চা বাগানের মজদুররা, তারা একটা লোকের নাম জানে, তার নাম ননী ভট্টাচার্য, যার নেতৃত্বে এখানে বোনাস আন্দোলন হয়েছিল, যে আন্দোলনটা পরবর্তীকালে সারা ভারতবর্ষ ছড়িয়ে গেছে বাগিচা ক্ষেত্রে। এবং বাগিচা ক্ষেত্রে বোনাস আন্দোলন 1955, 18 দিন লাগাতার ধর্মঘট, সেই লোকগুলোর মধ্যে এখনো বেশ কিছু লোক জীবিত আছে। তারা বলছে ভুল হয়েছে, নানা রকম প্রলোভন হয়েছে, ভীতি প্রদর্শন। আমি আসবো আপনার কাছে, আমি একটু নিশ্চিতভাবেই আমরা জিতবো। নির্বাচনে সেটা জানার চেষ্টা করব। গজেন বাবু, কি লক্ষ্য নিয়ে এবারে নির্বাচনে লড়ছেন আপনারা, নাকি শুধুমাত্র প্রার্থী দাঁড় করানোর জন্যই প্রার্থী দাঁড় করানো? প্রশ্নটা হচ্ছে একটাই, যে পরিসংখ্যান যেটা দেওয়া হচ্ছে, আমরা কেউ পরিসংখ্যানবিদ নই। আমার মনে হয় 11 তারিখের পরে 23 তারিখ পর্যন্ত ওয়েট করা দরকার। তাহলে পরে আমরা বুঝবো যে পরিসংখ্যানটা যেটা দেওয়া হচ্ছে, অজিতবাবু পরিসংখ্যান দিক থেকে সঠিক, না মানিকবাবু পরিসংখ্যান থেকে সঠিক, না নির্মলবাবু পরিসংখ্যান থেকে সঠিক, সেই জিনিসটা পাওয়া যাবে। আমার মনে হয় যে সেই জায়গাটার পর্যন্ত আমরা যদি ওয়েট করি, সেই দিনটা পর্যন্ত যদি ওয়েট করি, তাহলে পরে বুঝতে পারবো যে পরিসংখ্যানটা কোথায় সঠিক হয়ে আসে। ভোটারদের মন বুঝতে পারছেন না? না, নিশ্চয়ই। আমার মনে হয় যে ভোটারদের মন বোঝাটা খুব মুশকিল, কারণ যে অবস্থাটা এখন তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়, যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের পরিবর্তে যে মানুষের মন বোঝা খুব মুশকিল। আমি সঞ্জীব বাবুর কাছে আসবো, কারণ রাজনৈতিক দলের যারা প্রতিনিধি তাদের মতামত তো শুনলাম, তাদের নিজস্ব বক্তব্য, নিজস্ব ভাবনা চিন্তা, নিজস্ব দাবি দেওয়া রয়েছে। সাধারণ নাগরিক তারা এবার নির্বাচনে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করছে? সঞ্জীব বাবু, আলিপুরদুয়ারের ভোটটা কিসের উপর দাঁড়িয়ে হবে? একদম 2-3টে পয়েন্ট আপনার কাছ থেকে নেব সংক্ষেপে। দেখো মৌপ্রিয়া, উন্নয়ন তো একটা বড় ইস্যু, বাট উন্নয়ন সেটা কিসের উপর উন্নয়ন, কিভাবে উন্নয়নগুলো হচ্ছে, এটা একটা বড় দেখার বিষয়। আমি মনে করি যে এইবারকার নির্বাচনের যে ইস্যুটা হবে আলিপুরদুয়ার, বিশেষ করে আলিপুরদুয়ারে যে নির্বাচনের ইস্যুটা হবে, সেটা একটা ইয়াং জেনারেশনের সঠিক উন্নয়নটাকে টার্গেট করেই হবে। এবং একটা বড় ইস্যু হচ্ছে আমাদের ইনকাম রিসোর্স, আমাদের ইনকাম জেনারেশনটা কি করে হবে। অর্থাৎ একটা ছেলে পাশ করে বেরিয়ে আসছে, তার সবাই প্রাইভেট কলেজে পড়তে পারছে না বা প্রাইভেট স্কুলে পড়তে পারছে না, গভর্নমেন্ট স্কুলে পড়ছে, এবং তারপরে তাদের কি হচ্ছে। অর্থাৎ আমাদের এখানে সবার সম্ভব না যে এখান থেকে বাইরে গিয়ে চাকরি করা, বা এখান থেকে সবাই যে বাইরে চলে যাবে এরকম কোনো খুব ইস্যু নেই। ইন্টারেস্টিং একটা পয়েন্ট আপনি তুলেছেন, কারণ ইয়াং জেনারেশন তাদের একটা বড় অংশ, তারা কিন্তু এবারের নির্বাচনে ভাগ্য নির্ধারণ করবেন যে কারা আসবে ক্ষমতায়। সেখানে দাঁড়িয়ে কর্মসংস্থানের জায়গাটা, এবং এই প্রশ্নের উত্তর তো অজিত বাবু আপনাদের দিতেই হবে। আলিপুরদুয়ারে যুবকদের কর্মসংস্থানের কি পরিস্থিতি? একদম আমি ওখানে যাব। তার আগে আমি একটু, নির্মলবাবু যে চা শ্রমিকের বোনাস বলেছেন না, নির্মলবাবু যখন তাদের সরকার যখন চলে যায় 69 টাকা মজুরি পেত চা শ্রমিক, এখন 176 টাকা পায়। ঠিক আছে,
এটাও কম, এটাও বাড়াতে হবে, এটার জন্য করতে হবে। 30খানা বন্ধ চা বাগান ছিল, 4-5টা বাদ দিয়ে মোটামুটি খোলা হয়েছে, আর বাকিগুলো প্রসেসে আছে। সুতরাং নির্মল ঠিক আছে, ওটা না ছিল। অজিত বাবু, 176 টাকা একটা লোক না চলতে পারে না তো, আমি বলেছি তো, হ্যাঁ, আমি বলেছি তো 176 টাকা চলতে পারে না তো, কিন্তু ঠিক, আপনি ঠিক। আপনার আসামের থেকে কম আছে দাদা। আসামে এর চেয়ে অনেক বেশি আছে। এর থেকে কম আছে দাদা। আর 2016 সালে মনোজ টিগ্গা ভাইয়ের জন্য আমার মোদী সাহেব এসেছিলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন 8টা চা বাগান অধিগ্রহণ করবেন, করেননি। এনিওয়ে আমি আপনার কাছে প্রশ্ন ছিল না, নেব। এবার আমি একটু গজেন্দ্রকে এটা খুব ভাইটাল প্রশ্ন। না, আমি আপনার কাছে নির্দিষ্ট প্রশ্ন নিয়ে গেছি, আপনাকে সেই প্রশ্নটার উত্তরই দিতে হবে। কোনটা? যে এমপ্লয়মেন্ট জেনারেশন আলিপুরদুয়ারে কি হয়েছে? আপনারা গত প্রায় 8 বছর ধরে ক্ষমতায় আছেন এই রাজ্যে। আলিপুরদুয়ার না, সারা বাংলাতে যেই জায়গাটাতে আলিপুরদুয়ারের যুবক তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা কতটা হয়েছে সেটা একটু আমাদের আলিপুরদুয়ার কেন, সারা বাংলাতেই যেখানে যেখানে এমপ্লয়মেন্টের যে বিষয়গুলো আছে, আলিপুরদুয়ার তার ব্যতিক্রম নয়। এসএসসির মাধ্যমে যখন যেখানে যাওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গাতে গিয়ে একটি মানুষকে পাওয়া গেছে, বিকাশ ভট্টাচার্য, আরেকটি মানুষকে পাওয়া গেছে, মান্নান সাহেব, গিয়ে কেস ঠুকে দিচ্ছে। ফলে ওই যে শিক্ষিত বেকারের যে জায়গাটা, সেই জায়গাটাকে বাংলা যেমন করতে পারি, আলিপুর সেখানে সাফার করেছে। এটা নিয়ে কোনো সমস্যা কিন্তু নেই। যদি কর্মসংস্থান নিয়ে সত্যি কোনো প্রশ্ন থাকে, তার দায়টা বিরোধীদের দিকে যতটা যাবে, অর্থাৎ যারা বাধা দিয়েছেন, যে সরকার রয়েছে ক্ষমতায়, সেই সরকারকে তো তার দায়টা নিতে না, হবে। এবার যে কন্ট্রাকচুয়াল বেসিসে প্রচুর পরিমাণে কর্মসংস্থান হয়েছে। কন্ট্রাকচুয়াল কেন, আসলে নিয়োগটা তো কন্ট্রাকচুয়াল হওয়ার কথা নয়, হওয়ার কথা তো permanently হওয়া একদম দরকার। নয়, সেটা একদম কত নয়, হয়েছে, একদম নয়, কেন যেগুলো- অনশন করছে, একদম নয়, কলকাতা একদম 29 একদম ঘরে নয়, অনশন রেকর্ডটা হলো। ব্রেক হয়ে এটা গেছে। তো বলতে হবে সরকার 26 পক্ষের দিনের লোকের। অনশন, সরকার পক্ষের লোকেরা কর্মসংস্থানের বলুন, জন্য যারা যারা যত প্রতিশ্রুতি দিয়েছে, কলকাতায় আমি তো যারা আপনাকে বল- গিমিক, আমি আপনাকে খালি বলছি- চমক চলছে কেন? আপনাকে চমক বলছি না। তো, আপনাকে- বলুন কত লোক এমপ্লয়মেন্ট পেয়েছে ডুয়ার্সে, এখানে যেটা আপনি বলছিলেন, ওই আপনাকে তো আমি বারবার যেটা বলেছেন, কেন আজকে মিনিমাম ওয়েজ ঘোষণা হলো না? কেন হলো না? আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তারা বলেছে মিনিমাম ওয়েজ হবে 18,000 টাকা। আপনি এটা আমার 69 কথা আপনি নয়। 69 শেষ করে 18,000 টাকা হওয়ার কথা। আপনি 69 আপনারা ওই জন্যই তো আপনারা আপনি- পাওয়ারে এসেছেন। আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি 2 কোটি 2011 মানুষকে যখন গেছেন, বছরে কাজ দিবেন, 2 কোটি আপনি মানুষ। 2000 কত কোটি? 1,80,000 মানুষ, 1,80,00,000 মানুষ। আপনি 2011 গেছেন, 69 টাকা ছেড়ে এখন 18,000 গল্প করছেন। সেজন্য আসলে হচ্ছে আপনি প্রতিশ্রুতি। 69 ছেড়ে 18,000 গল্প গিমিক, করবেন না। আমি আসবো। এটা চলতে আপনি পারে না। না। আপনার কাছে আসবো মানিক বাবু, যখন 5 বছর আগে মোদী সরকার ক্ষমতায় আসে, তখনও তো বেকারদের জন্য চাকরি ইত্যাদির প্রতিশ্রুতি দিয়ে আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে এসেছিল। আলিপুরদুয়ার সেই আচ্ছে দিনের কতটা আলো পেয়েছে? 2 কোটি পারি আর। এক মিনিট দেখুন, আমরা তো রেকর্ড তৈরি হয় ব্রেক করার জন্য। বিরোধীরা তো বলছে যে এবার এই রেকর্ড- আপনাদের রেকর্ড সরকারের তৈরি হয়, আমলে নাকি রেকর্ড তৈরি বেরোজগারির হয় রেকর্ড বেকার হয়েছে। জন্য। সেই রেকর্ডের আজকে কথা বলছেন যারা কি? যুব বিরোধীরা সম্প্রদায়- বলছেন, বিরোধীরা অভিযোগ করছেন যে আপনাদের সরকারের আমলে বেরোজগারির রেকর্ড আপনারা তৈরি করেছেন। আপনারা কি সের্গেই বুবকার মতো ঠিক, আমি সেই ওই রেকর্ডটা জায়গাটাই নিজে নিজে আসছি, ভাঙার কথা আমি। বলছেন? ওই জায়গাটাই আসছি। সিঙ্গুরে কলকারখানা বন্ধ করার জন্য 26 দিন অনশন যেটা করেছিলেন দিদি, সেটাকে ব্রেক করে গেছে। পশ্চিমবাংলার ইয়াং জেনারেশন এসএসসিতে চাকরি পায় না, তারা কলকাতার বুকে, তিলোত্তমা শহর কলকাতার বুকে 27 দিন অনশন করেছে, 29 দিন, পরে আরো 2 দিন বেড়েছে। তাহলে ভাবুন, আজকে চাকরির জন্য অনশনে বসতে হচ্ছে। এসএসসি দিয়ে, আমার অজিতদা যেটা বললেন, এসএসসির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা ওনারা করেছেন, পারেননি। শেষ পর্যন্ত যেগুলো কোর্ট কেস ভ্যাকেট হয়েছে দেওয়া হয়েছে। অজিতদা, আপনার 10 কোটি হয়নি অজিতদা কিন্তু। শুনুন, বছরে 2 কোটি ছিল, হয়নি কিন্তু। মানে একই বৃক্ষে 15 দুটি কোটি কুসুম। টাকা। শুনুন, যারা এই ধরনের কথা বলছে যে ভিডিও ক্লিপিং দেখাবে, আমরা ওপেন চ্যালেঞ্জ করছি যে কোথাও যদি বলে থাকে যে 15 লক্ষ টাকা দিয়ে দেবে, সর্বত্র সেটা আছে, যদি প্রমাণ সর্বত্র থাকে, মানিক। প্রমাণ দিতে পারেনি কিন্তু, সমস্ত প্রমাণ রেকর্ড দিতে বলছে। পারেনি। আমি যে দেখাবো, আমি চালাবো, বলেছে আমি চালাবো। যেটা- 15 লক্ষ যেটা টাকা বলেছে, আমি চালাবো। বছরে যে 2 এত কোটি কালো মানুষের টাকা, চাকরি। কালো টাকা যেটা সর্বত্র বিদেশে আছে, আছে, সর্বত্র। সেই 2 কোটি টাকাটা মানুষের যদি আমরা চাকরি, ফিরিয়ে আনতে 15 পারি, লক্ষ টাকা এক একজনের অ্যাকাউন্টে জমা। অ্যাকাউন্টে দাদা। 15 লক্ষ টাকা ঢুকে যাবে। যদি আমরা ফিরিয়ে আনতে পারি, এত পরিমাণ কালো টাকা আছে, সেটাকে যদি ফিরিয়ে আনা যায়, প্রত্যেকটা অ্যাকাউন্টে আসবো 15 লক্ষ টাকা হয়ে যাবে। গজেন্দ্র বাবুর কাছ থেকে রেসপন্স নেবো। গজেন্দ্র বাবু যদি ফিরে আসতে পারেন, তাহলে 15 লক্ষ তাহলে সমস্ত কালোধন ফিরিয়ে আনবেন এবং চাকরি এবং টাকার ব্যবস্থা করবেন। আপনার বক্তব্য?
আপনি হাসছিলেন, মৃদু হাসছিলেন দেখলাম। না, হাসার কারণটা একটাই, সেটা হচ্ছে চৌকিদারিত্ব করে চোর হয় বলছে, চৌকিদারিত্ব করে টাকা ফেরালো না, অথচ টাকা বেরিয়ে গেল। তো কোন জায়গায় এই জায়গায় নোটবন্দির মধ্যে আবার তখন না, দেশীয় কালো টাকা গেল। গজেন্দা, চৌকিদার যখন নীরব মোদীকে নিয়ে যখন অ্যারেস্ট করলো না, তখন কিন্তু চৌকিদার চোর নাই, তখন চৌকিদার ঠিক ডাকাত ছিল। হয়ে যাচ্ছে, তখন কারণ ডাকাত নীরব হয়ে মোদী যাচ্ছে। নিয়ে অনেক কথা হয়েছে, নীরব মোদীকে লন্ডনে কিন্তু অ্যারেস্ট করেছে, তখন সেই কিন্তু জন্য কোনো তো কথা নিশ্চিত হয়নি। পরাজয়, আমি সেই সঞ্জীব জন্যই বাবুর কাছে নিশ্চিত আসবো। পরাজয়। আসবো প্লিজ। আমি যেহেতু প্রথমেই শুরু করলাম যে আলিপুর দুয়ার নিয়ে যখনই আমরা কথা বলি, সবকটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, সেটাই হচ্ছে চা বাগান অধ্যুষিত এলাকা। আমাকে বলতে দিন, চা বাগানের মানুষ কেমন আছেন? আমরা প্রতিশ্রুতির বন্যা দেখেছি। হ্যাঁ, ইস্যুটা যেহেতু আলিপুরদুয়ারের, আমি এখানে সব পার্টির রিপ্রেজেন্টেটিভরা আছেন, আমি কয়েকটা জিনিস একটু বলতে চাই যে আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ এখানে বা যারা ক্যান্ডিডেট আছেন, তাদের একটা মাস্টার প্ল্যান নিয়ে তো তারা এগোয় যে আমার একটা শহর বা আমার একটা ডিস্ট্রিক্ট, একটা মাস্টার প্ল্যান থাকবে, অর্থাৎ আমি এইভাবে আমার শহরের উন্নতি করব, বা আপনার একটা টিম ওয়ার্ক থাকবে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার একদম। পর তো আলিপুরদুয়ার একটা পৃথক জেলা করেছে, সেটা কি আপনার মনে হয় যে সেটা আলিপুরদুয়ারের মানুষ দেখুন, সেটার জন্য তৃণমূলকে ভোট দেবে? আমি ডাইরেক্টলি কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে কোনো কথা বলছি না, কোনো পলিটিক্যাল পার্টিজের অ্যাঙ্গেল থেকে কথা বলছি না। এক সরকার করেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের স্যাংশন ছাড়া, অ্যাপ্রুভাল ছাড়া কখনোই একটা ডিস্ট্রিক্ট তৈরি হয় না, আমরা সবাই জানি। অবশ্যই ক্রেডিট গোজ টু অল, অফকোর্স কোনো একটা সরকারের সময় হলে অবশ্যই তার ক্রেডিট আছে, কিন্তু আমি প্রশ্নটা অন্য জায়গাতে। প্রশ্নটা হচ্ছে যে একটা টাউন প্ল্যান কি, অর্থাৎ কালকে যদি আলিপুরদুয়ারে 500 গাড়ি নিয়ে কেউ ঢোকে বা 1000 গাড়ি নিয়ে কোনো যদি একটা রিপ্রেজেন্টেশন হয়, সেই ক্ষেত্রে গাড়িগুলো থাকবে কোথায়? সব কি কোর্ট কমপ্লেক্স? বা আমাদের একটা আমরা বড় আইডিয়াসগুলো কনফাইন্ড হয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা কিন্তু আমাদের আইডিয়াসগুলোকে আমরা হলিস্টিক অ্যাপ্রোচে দেখছি না। আমাদের টাউন কিন্তু বাড়ছে না, টাউনটা বাড়ছে না। নদীর ওপারে কি টাউনটা হতে পারে না? একটা স্টেডিয়াম, আমি স্টেডিয়ামের কথাই বলছি, বা ডাম্পিং গ্রাউন্ডের কথা, বহুদিন থেকে একটা ডাম্পিং গ্রাউন্ডে ইস্যু হয়ে পড়ে আছে, ওয়াটার স্ট্যাগন্যান্ট হয়ে যাচ্ছে। আমরা বাবুপাড়াতে একটু বৃষ্টি হলে যেতে পারছি না। কি মাস্টার প্ল্যানটা কি? একটা টাউনের একটা মাস্টার প্ল্যান থাকে। আমি ক্যান্ডিডেটদের, আমি এক মিনিট অজিত দা, আমাকে একটু বলতে দাও। আমি ক্যান্ডিডেটদের ক্যান্ডিডেটদের কথা বলছি যে তাদের যে টিমরা, আমাদের আলিপুরদুয়ার থেকে আমরা জানি এখানে অনেক মাস্টারমশাইরা আছেন, স্যারেরা, পুরানো স্যারেরা আছেন, যে এরা ইভেন এমন ছেলে আছে যারা 5000 10,000 কোটি টাকার কোনো কোম্পানির হয়ে বা গভর্নমেন্টের কনসার্ন হয়ে তারা ডিসিশন নিচ্ছে, তারা প্রজেক্ট জমা করছে, তাদেরকে আমরা সেই রিসোর্সগুলোকে রাখতে পারি না। 2014 সালে আমরা আওয়াজ দিয়েছিলাম সাংসদ জেতাও জেলা নাও। 17ই মে 2014 সালে 17ই মেতে দশরথ তির্কি সাংসদ হয়েছিল। 25শে জুনে ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে দিদি এসেছিলেন, মুখ্যমন্ত্রী এসে 20তম জেলা দিয়েছেন। তারপর থেকে আলিপুরদুয়ারে কি হয়েছে আমার এই বইটা আছে, আমি জেরক্স করে দিয়ে দিতে পারি। কিভাবে আসলো এগুলো তো বলতে হবে। হ্যাঁ বলুন, আমি বলছি তো। আরে দাঁড়াও, আপনারা বসুন, আপনারা বসুন। আমি যারা মঞ্চে আছেন, এক সেকেন্ড, মঞ্চে যারা আছেন আমি বলবো যার যার নিজের দলের সমর্থক, তাদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু তাদের, কারণ গোটা রাজ্যই সেটা দেখছে এবং সেই ইমেজটা তারা কিন্তু সেভাবেই যাবে। আলিপুরদুয়ারে রাজনৈতিক সৌজন্য অন্য জায়গায় আছে। দেখুন, নির্মলদার লাগতে পারে, এটা খুব কষ্ট হওয়া স্বাভাবিক। নির্মলদা জেলা দাবি নির্মাণ মঞ্চের সাথে ছিলেন, বারবার আওয়াজ তুলেছেন, মানিক সান্যাল বাবুরা ওখান থেকে রিজেক্ট করে দিয়েছেন, পারেননি। নির্মল বাবু লাগতে পারে। এবার 2019 এই মঞ্চ থেকে বলছি, 2019 দশরথ তির্কিকে দ্বিতীয়বার জেতাও, আলিপুরদুয়ারে মেডিকেল কলেজ নাও। মানিক বাবু, চা বাগান, আপনাদের নেত্রী নির্মলা সীতারামন বলে গিয়েছিলেন যে চা বাগানের যে সমস্যা রয়েছে সেটার সমাধান করবেন। চা বাগানের এখন যা পরিস্থিতি, আপনাদের সরকারের অবদান কি? প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বারবার, তা না হলে পরে ডানকান্সের বাগান, মোদিজি ঠিক, অজিতদা ঠিক বলেছেন, মোদিজি যখন বীরপাড়াতে সভা করতে আসলেন তার আগে রীতিমতন 7-7খানা বাগান ডানকান্সের অধিগ্রহণ করার জন্য বলা হলো। একমাত্র তৃণমূল সরকার আমাদের সাথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, সেই বাগান অধিগ্রহণ করতে দেয়নি। আজকে ভাবুন তো, আমি বলছি
মৌপিয়াদিকে আমি সামান্য আপনাকে আসবো, অবগত শুনুন, জানাচ্ছি। এক এক করে আসবো, নির্মলবাবু আসবো। খানিকটা আমি বলবো, দেখুন আমাদের ডুয়ার্স সুন্দরী, এই ডুয়ার্সকে আমরা সকলেই ভালোবাসি, আমরা এই এলাকার চা বাগানের মানুষের আমি এখনো বলছি, সমস্যা কেন? আমি বলছি সেই জায়গাটা আসছি যে আজকে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে প্রায় 1/3 হচ্ছে চা বাগান। মধু থেকে শুরু করে ঢেকলাপাড়া, মধু, বান্দাপানি, ডানকানসের আরো বাকি প্রায় 12-13খানা বাগান বন্ধ আছে। 12টা বন্ধ নেই। কেন বন্ধ আছে? 12টা বন্ধ নেই। কেন বন্ধ আছে? কটা বন্ধ? 12টা বন্ধ নেই দাদা। 12খানা বাগান বন্ধ আছে আলিপুরদুয়ার দাদা। লোকসভা কেন্দ্রে। 12খানা চা বাগান বন্ধ হয়ে গেছে, আচ্ছা, দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে। ঠিক আছে। সেখানকার চা শ্রমিকরা 7-8টা কি বন্ধ খেয়ে আছে আছে, আর কি না খেয়ে আছে? 12টারও বেশি বন্ধ না হয়েও বন্ধের মতো। এটা আমি বলার অজিত মতো। বাবু উত্তর নেব, আমি উত্তর নেব, আপনি পয়েন্ট তুলেছেন, আমি সেই উত্তর নেব। জায়গাটাই আমি আসছি। উত্তর নেব। বলুন, অজিত বাবু, আমি সেই অজিত জায়গাটাই বাবু, আসছি। আসবো প্লিজ, আসবো নপিয়া, প্লিজ, facts আমার- আসবো প্লিজ, প্লিজ। আচ্ছা, আসবো, আমি যে সঞ্জিত বাবু। কথাটা বলতে আমি চাই, সময় মতো আসবো। নির্মলবাবু আসবো, আমাদের নির্মলবাবু ভারতীয় আসবো, আমি এই প্রসঙ্গে আসবো। আমি ওনার পয়েন্টের উত্তর নেব অজিত বাবুর কাছ থেকে, কারণ অধিগ্রহণের সমস্যাটা কোথায় চা হচ্ছে? বাগানের সমস্যা সমাধানের জন্য তো রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী তিনি একাধিকবার বলেছেন, আমরা দেখেছি। তারপরেও চা বাগানগুলোর সংকট কেন এখন? প্রথম কথা হচ্ছে আগে মানিকদা বলুক অধিগ্রহণের সমস্যাতে রাজ্য সরকার কোথায় বাধা সৃষ্টি করেছে এটা বলতে হবে। আর অধিগ্রহণে রাজ্য সরকারের খুব মিনিমাম ভূমিকা থাকে। কেন আপনি আজকে এবার- দাঁড়িয়ে এবার না। বুক বাজিয়ে বলতে পারছেন না যে ভীষণ, এই তো চা বাগান ভীষণ যতগুলো ভালো আছে? চা বাগান এটা কি বলতে খুলছে, পারছেন? যতগুলো চা ম্যাডাম বাগান মন্ত্রী, আমি খুলছে, যেটা বলতে চাই- যতগুলো চা বাগান খুলছে রাজ্য সরকারের প্রচেষ্টাতেই খুলছে। এবং মুজনাই বাগানে কিছুদিন আগে বন্ধ মুজনায়ের শ্রমিকরা বলেছে ভোট দেব কি দেব না, অন্য কারুর সাথে কথা বলবো না। ডুয়ার্সের মসিহা আমরা একটি মানুষকেই মানি, মোহন শর্মা, উনি এলে পরে উনার সাথে কথা বলবো। উনি গেছেন। তাহলে চা বাগানে আরে এত আস্থা ধীরে কেন? ধীরে আরে কেন বাকি চা কেন বাগানগুলো- গেরুয়া প্রবেশ করছে? কারণ চা বাগান বামফ্রন্টের আমলে মসিহা। ধীরে ধীরে আপনাদের মোহন আসবো, শর্মা জি, বামের বাকি চা- চা আসবো বাগানগুলো প্লিজ। কেন বামফ্রন্টের ঢুকতে আমলে পারছেন জানেন। না? আমার আপনার কাছে নির্দিষ্ট প্রশ্ন, তাহলে চা বাগানে গেরুয়া প্রবেশ হচ্ছে কি করে? রাজনৈতিক মহল মনে করছে যে আলিপুরদুয়ারের বিভিন্ন চা বাগানে যেখানে বামেদের দখল ছিল সেখানে অল্প হলেও বামেদের- গেরুয়া প্রবেশ বামেদের করছে। করছে কি করছে না? বামেদের করছে দখল, কি করছে না? বামেদের দখল থেকে গেরুয়াতে বুঝতেই পাচ্ছেন তো। না করছে কি, কেন করছে? আমি তো সেটাই আমি আগে বলেছিলাম। আমি একটা গজেন্দ্রকে একটা প্রশ্ন করব। সারা ভারতবর্ষে রাহুল গান্ধী আওয়াজ তুলেছেন প্রথম, চৌকিদার চোর হ্যায়। আর আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে মোহনলাল বসুমতা জাতীয় কংগ্রেসের প্রতীকে লড়ছেন। উনি কাগজে বলে দিয়েছেন বাজি জিতবে বিজেপি। খুব সংক্ষেপে গজেন বাবুর প্রশ্ন নিয়ে আমি দর্শকদের কাছে যাব, খুব সংক্ষেপে উত্তর নিয়ে। সরি, আমি খুব কষ্ট পেয়ে গেলাম। আসবো প্লিজ। সত্যি সত্যি কি আপনারা মনে করেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আলিপুরদুয়ারে না, আমরা কংগ্রেসের মনে স্টেক করি নেই না। এবং বিজেপি এখানে অনেকটা এগিয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে না টক্কর না দিচ্ছে? না না না, আমরা এটা মনে করি আপনাদের প্রার্থী কি মনে করেন? না না, প্রার্থী মনে করে না। আমি এবার আমরা- আমার সহকর্মী তপন দেব রয়েছেন, দর্শকদের কাছ থেকে আমি প্রশ্ন নেব, খুব সংক্ষেপে প্রশ্ন করবেন প্লিজ, আমি এবং কিন্তু নির্দিষ্ট ম্যাডাম প্রশ্ন। চা আমি বাগান আসবো, নিয়ে বলতে আমি চাচ্ছিলাম। ফিরবো নির্মল বাবু আপনার কাছে, আমি ডেফিনেটলি ফিরবো। মানিকবাবুর কাছে আমার প্রশ্ন, যে আপনার দলের যিনি বিজেপি প্রার্থী, যিনি ইতিমধ্যে বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে পরিচিত, তিনি যখন আদিবাসী বিকাশ পরিষদের নেতা ছিলেন তখন তিনি বিমল গুরুংয়ের সাথে হাত মিলিয়ে তরাই ডুয়ার্সে 398টি মৌজাকে টুকরো করে তখন বিমল গুরুংয়ের সাথে একটি চুক্তিতে স্বাক্ষরিত করেছিলেন যে গোর্খাল্যান্ডের পক্ষে, তিনি বাংলাকে ভাগ করে গোর্খাল্যান্ডের পক্ষে। তারা আপনার বিজেপি পার্টি কি বাংলাকে ভাগ করতে চায়? আপনারা কি উত্তর নেব। গোর্খাল্যান্ডের পক্ষে? আসবো, উত্তর নেব মানিক বাবু। ঠিক বলেছেন আপনি। উত্তর। দেখুন, গোর্খা ল্যান্ড টেরিটোরিয়াল যে চুক্তিটা হয়েছিল, পশ্চিমবঙ্গের সিএম এর সাথে চুক্তিটা হয়েছিল, কিন্তু গোর্খা ল্যান্ড ট্রাইপার্টাইট ছিল, ট্রাইপার্টাইট ত্রিপাক্ষিক চুক্তি। গোর্খা ল্যান্ড কথাটা সেখানটায় কেন উল্লেখ করা হয়েছিল? গোর্খা ল্যান্ড কথাটা সেখানটায় চুক্তির মধ্যে থাকাটা ঠিক হয়নি। গোর্খা ল্যান্ড কথাটা পশ্চিমবঙ্গের সিএম স্বাক্ষরিত করেছে। উনি যে প্রশ্নটা করেছেন একদম সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন, যেহেতু সুনির্দিষ্ট উত্তরটাই হচ্ছে এরকম। উনি আদিবাসী বিকাশ পরিষদ করতেন। সুনির্দিষ্ট উত্তরে দিন মানিক বাবু, আমি সংক্ষেপে সেই উত্তরেই তো যাচ্ছি। প্লিজ দিন। যে উনি বলেছেন যেটা, যে গোর্খাল্যান্ডের সাথে যুক্ত উনি এবং বাংলাকে ভাগ করতে চাইছেন। আচ্ছা, এই ব্যাপারটা তখন মাথায় ছিল না।
আপনি যখন প্রশ্ন আপনারা- করছেন, উত্তর আমি দিচ্ছেন না। সেই জায়গাটাই যাচ্ছি তো, আমি সেই জায়গাটাই যাচ্ছি আমি সেই জায়গায় যাচ্ছি। আমার কথা হচ্ছে উনি গোর্খাল্যান্ডের পক্ষে বিপক্ষে, বাংলা ভাগের কোনো বিষয় নেই। আমি আরেক আজকেও দর্শকের বলছি, প্রশ্নের উপর- বাংলা আসবো, ভাগ হচ্ছে না। না, আর আজকেও নয়, বলছি, আর নয়, মঞ্চ থেকে আর বলছি, নয়, please। বাংলা ভাগ হচ্ছে তপন না। দেব আমার সহ- বাংলা ভাগের মানিক বাবু, please, সুরসুরি যদি মানিক বাবু, থাকে, আমি অন্য দর্শকের তাহলে প্রশ্ন- সিএম সাহেব নিজে বলেছে। মানিক বাবু বলুন please। নমস্কার সবাইকে। আমার প্রশ্ন এখন থাকা সমস্ত আমাদের নেতাদের জন্য, সবার জন্য, কিন্তু স্পেশালি সম্মানীয় আমাদের রুলিং পার্টির যা এমপি এমএলএ আছে এই ক্ষেত্রে, অযোধ্যার সঙ্গে আমার স্পেশাল সম্মানীয় অযোধ্যার সঙ্গে আমার কোশ্চেন আছে যে আলিপুরদুয়ার জেলায় আমি ছেলে, আমরা বাগানে থাকি, আর আমি একটা গ্র্যাজুয়েট আনএমপ্লয়েড ছেলে, আমিও বাগানের ছেলে। আসবো, প্রশ্নটা শেষ করতে দিন মানিক বাবু, প্লিজ অজিত বাবু। আনএমপ্লয়েড ছেলে। তা আমি এটাই আপনার কাছে প্রশ্ন রাখতে বলছি, যা প্রত্যেক গ্রাম থেকে, আমাদের আলিপুরদুয়ার যে গ্রাম আছে, চা বাগান সংক্ষেপে আছে- প্রশ্নটা করুন, হ্যাঁ, ঠিক সংক্ষেপে আছে। বলুন। প্রত্যেক গ্রাম থেকে, প্রত্যেক বাড়ি থেকে একটা ছেলে বাইরে আছে। আমার নিজের ভাই বাইরে কাজ করে, দাদা বাইরে কাজ করে, খাটে উত্তর খায়। নেব। কিন্তু খুব- দাঁড়া, খুব আর বলছি, vital প্রশ্ন। তা Please আপনাদের বসুন। এজেন্ডা কি আছে Please বসুন। এমপ্লয়মেন্ট নিয়ে? বসুন agenda please, আপনার কি অজিত আছে? বাবু, আপনি বসে পড়ুন। খুব ভাইটাল প্রশ্ন এবং এই প্রশ্নগুলো আপনাদের ফেস করতে হবে অজিত বাবু। এর মধ্যে আমি একটা উত্তর কোশ্চেন জয়েন করে দিই, তাহলে না প্লিজ, অধিকার বলতে না সুবিধা হবে। না না, এটা দর্শকদের জন্য বরাদ্দ সময়। প্রথম হচ্ছে ওই প্রশ্নটা খুব স্বয়ংসম্পূর্ণ প্রশ্ন ছিল, নির্মলদা যোগ না করলেও স্বয়ংসম্পূর্ণ। প্রথমে হচ্ছে আমি বাগানের ছেলে, এবং যে কোনো আনএমপ্লয়েড ইউথের যেটা ব্যথা বেদনা সেটা আমি বুঝি। এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য যা যা প্রকল্প আছে, সব প্রকল্পগুলো কথা বললে এটা শেষ হয়ে যাবে। না, আপনি কি এটা মানছেন যে উনি যেটা বলছেন যে ওনার এলাকার প্রত্যেকটা বাড়ির একটা করে ছেলে ওনার এলাকার তাদের শুধু বাইরে নয়। যেতে হয়েছে, এটা কি সত্যি কথা? যে সত্যি যে কথাটা উনি বলছেন আপনি সেটা মানছেন তো? কোনটা? যে ওই এলাকার প্রত্যেকটা বাড়ির একটা করে ছেলেকে কাজের সন্ধানে বাইরে যেতে হয়েছে, আপনি এটা মানছেন তো? ওর আপনি 1000 মানছেন কি ছেলে মানছেন চলে না? গেছে। মানছেন কি মানছেন না না? না না না, ওটা মানার ব্যাপার না। মানছেন তো? না 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 না, আমি কথাটা শেষ করি। অর্থাৎ আনএমপ্লয়মেন্ট একটা সমস্যা তো? আনএমপ্লয়মেন্ট সেটা কেন? উত্তর তো আপনাদের দিতে হবে। আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা শুধু পশ্চিমবাংলার সমস্যা নয় মৈপি, আপনি জানেন। এটা ও বাকি দেশের কথা বাদ বলা দিন, হচ্ছে। বাকি দেশের কথা বাদ দিন। এই রাজ্যে তো 8 বছর ধরে আপনারা ক্ষমতায় আছেন। এই আপনি এই রাজ্য, এই আলিপুরদুয়ারের উনি যে প্রশ্ন করেছেন তার নির্দিষ্ট উত্তর দিন। আপনাকে দেশের কথা ভাবতে হবে না, কেন ভাববো না? আলিপুরদুয়ারের আপনি কিরকম পরে অবস্থা? ভাববেন, সেগুলো অনেক কেন ভাববো না? আপনি এখানে কেন ভাব- কর্মসংস্থান না না, দিতে কেন আমি পারছেন। ভাববো না? যখন এন্টায়ার দেশের যখন এনক্রোচমেন্ট আসবে তার প্রভাব রাজ্যে পড়ে না? এটা তো এই যে রাজ্যটা এটা বিচ্ছিন্ন কোনো দেশ তো নয়। মানে শাসক দল আলোচনা নয় হচ্ছে না। আলিপুরদুয়ার নিয়ে। শাসক দলের যে আলিপুরদুয়ারের দায়িত্ব আছে সেটাই তো আমি নির্দিষ্ট বলতে কত যাচ্ছিলাম। আমি তপন দেবকে বলবো আমার সহকর্মী আরেক দর্শকের কাছে যেতে প্রশ্ন নেব। বলুন প্লিজ, একজন প্রবীণ নাগরিক আছেন, প্লিজ ওনাকে সংক্ষেপে বক্তব্যটা রাখতে দিন। নির্মল বাবুকে, যে চা বাগানের যা এখন যে শ্রমিকদের সে বেতন সম্পর্কে যে আন্দোলন, মিনিমাম ওয়েজ সম্পর্কে, সেটা কোন স্তরে ওনারা নিয়ে গেছেন, সেটা ইস্যু কি করতে পারছেন ইলেকশনের মধ্যে? ধন্যবাদ আপনাকে, আমি উত্তর নেব। নির্মল বাবু। আসলে মিনিমাম ওয়েজ ঘোষণার দাবিতে 29টা ট্রেড ইউনিয়ন সংগঠন, খালি ওই অজিত বাবুদের ট্রেড ইউনিয়ন ছাড়া সকলেই আমরা ইউনাইটেড। এবং যেটা আমি শুরুতে বলেছিলাম, আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ওরা বলেছেন ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন দেশে অ্যাকর্ডিং টু প্রাইস লেভেল 18,000 টাকা মিনিমাম ওয়েজ থাকা দরকার। এখানে 18,000 তো দূরের কথা, আমরা কাছাকাছিও যেতে পারি নাই। সেই জন্যই আমরা চাইছিলাম, যেটা ওই মানিকবাবু বললেন, তাদের নানা বাধার জন্য 8টা বাগান অধিগ্রহণ করতে পারে না, সঠিক আমি নয়। একটা প্রশ্ন আমি করি কেন বলছি? প্লিজ নির্মল বাবু। এখন ধরে নিলাম যে রাজ্যে তৃণমূল সরকার খুব খারাপ, কেন্দ্রে বিজেপি সরকার খুব খারাপ, আপনারা তো 34 বছর ক্ষমতায় ছিলেন, আপনাদের তো প্রচুর সমর্থন ওই চা বাগানের শ্রমিক মহল্লা থেকে এসেছে, তারপর আপনারাও কি দায় এড়াতে পারেন? আজকে যদি চা ম্যাডাম, আমি বাগানে সত্যি আপনাকে সমস্যা থাকে তার সবিনয়ে বলতে জন্য? চাই, আমাদের যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় আমাদের কোনো রাজ্য সরকার, যেটা ওরাও পারছেন না, কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে পার্লামেন্ট, যেখানে মিনিমাম ওয়েজ ঘোষণার দাবি উঠছে, প্রধানমন্ত্রী নিজে আসছেন, নির্মলা সীতারামনকে পাঠিয়েছেন, কেন পার্লামেন্টে বিল আসে নাই, কেন পার্লামেন্টে খুব সংক্ষেপে আইন উত্তর নেব সংশোধন মানিকবাবুর হয়? কাছে। এই মানিকবাবু। দাবি তো আমরা করতেই পারি। খুব এমনকি সংক্ষেপে, আমি মানিকবাবু। আপনাকে বলি, এখানটায় মিনিমাম আপনার ওয়েজ বক্তব্যের উত্তর নেব। সংক্রান্ত বিষয়ে পার্লামেন্টে আমাদের প্রতিনিধি আপনার নির্বাচিত হলে বক্তব্যেরই মিনিমাম উত্তর নেব। ওয়েজের জন্য ওখানটায় উনি উদ্যোগ নেবেন, ধন্যবাদ আপনাকে। আমি ঘোষণা করছি। মানিকবাবু খুব সংক্ষেপে, ব্যাপারটা হচ্ছে- আমি আরেক দর্শকের কাছে যাব। শ্রদ্ধেয় নির্মলদা,
আমার শিক্ষক, আমি একটু ভুলিনি, খুব না প্লিজ আমার শিক্ষক নির্দিষ্টভাবে তো, উত্তর দিন আমি প্লিজ। সেইভাবে আমি ওনাকে বলতে পারবো না। নির্মলা সীতারামন যখন আসলেন, এই এলাকার এমপিকে, এই এলাকার এমপি দশরথ দা, আজ পর্যন্ত দশরথ দা কি চা বাগানের এই সমস্যা নিয়ে পার্লামেন্টে একটা স্পিচ দিয়েছেন? উনি একটা স্পিচ দিয়েছেন? আমি আরেক দর্শকের প্রশ্ন নেব, না, তপন আপনি- অজিত বাবু আসবো আপনি- প্লিজ। আমি আরেক দর্শকের প্রশ্ন নেব। না, নির্মলা, দর্শকের দায়িত্ব জন্য নিন। বরাদ্দ সময় আমি সেটা ডেফিনেটলি আপনাদের দেব না, দর্শকদের কাছেই যাব। আলিপুরদুয়ারের সাধারণ মানুষ কি বলছেন সেটা আমার কাছে অত্যন্ত ভাইটাল। বলুন প্লিজ সংক্ষেপে। আমার প্রশ্ন মানিকবাবু এবং অজিতবাবুর দিকেই, যে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দুজনেই ঘোষণা করেছিলেন যে বেকারদের কর্মসংস্থান হবে। অতএব আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকারও আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে এবং রাজ্য সরকারও যে ফেসিয়াল এবং ব্রাইডাল করে যে উন্নয়নের নামে বেকার ভাইদের সঙ্গে প্রতারিত করেছে। সঠিক প্রশ্ন। এর উত্তরে আপনার খুব সংক্ষেপে প্রশ্নের দুজনের উত্তরে উত্তরই নিয়ে সংক্ষেপে নেব। আমি প্রথমে মানিক বাবুর কাছে আসবো, কারণ একটু আগে এই বিষয়টা টাচ করেছেন অজিত বাবু। খুব সংক্ষেপে মানিক বাবু। শুনুন, পশ্চিমবঙ্গের একটা জ্বলন্ত সমস্যা, এটা ঠিক, কর্মসংস্থান একটা জ্বলন্ত সমস্যা। দেশে আসছি ওই জন্য 2 সারা কোটি মানুষ দেশে, কাজ দিতে পারে নাই। সারা দেশে যে কর্মসংস্থান হয়েছে, আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম 2014 সালে, যে আমরা রক্ষা হয়েছে করতে কিনা পারে নাই আর কি। আগামী দিন রক্ষা বলবে, করতে পারে নাই। আগামী দিন বলবে, 11 তারিখ মানুষ বলবে, খুব মানুষ সহজে 11 দিনে তারিখে দিনে বলবে চমক চলছে, যে চমক। কর্মসংস্থানের ব্যাপারে মানুষ 11 তারিখে তার জবাব চমক দেবে। চলছে, চমক। আসবো প্লিজ। না, বহু subject মানুষ- কিন্তু আসবো হয় প্লিজ, নাই। প্লিজ আসবো। যেটা বললেন, বেরোজগারি, নিয়ম হয় নাই। আনএমপ্লয়মেন্ট, এইটা যে আলিপুর দুয়ারে একটা অন্যতম ইস্যু, এটা কিন্তু বিভিন্ন মানুষের কাছ থেকে উঠে আসছে এবং যারা বিভিন্ন বিভিন্ন ভাবধারার, এমন না যে এটা কোনো রাজনৈতিক এজেন্ডা। ওভারঅল পলিটিক্যাল রেসপন্সিবিলিটি, অফকোর্স যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে, বিভিন্ন যে সেন্ট্রাল গভর্নমেন্টে আছে বা স্টেট গভর্নমেন্টে আছে, তারাই রেসপন্সিবল। আমি এই জায়গায় একটু জয়েন করব যে আলিপুরদুয়ার ভারতবর্ষের বাইরে না, অবশ্যই বাইরে না, কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, এই যে স্টেটগুলো আছে, কতজন লোক এখানে এসে কাজ করছে, প্রত্যেকটা জায়গার তার একটা সেলফ এমপ্লয়মেন্ট জেনারেশন হয়। অর্থাৎ আমরা যদি দেখি আসাম, আমাদের ওয়েস্ট বেঙ্গল, বিহার পাশে, উড়িষ্যা থেকে, এগুলো থেকে শ্রমিকদের মাইগ্রেশন হয়ে যাচ্ছে এবং পাঞ্জাব, হরিয়ানাতে, এগুলোতে, গুজরাটে আমাদের বেঙ্গলিরা ভরা ওখানে। কিন্তু একটা লোকাল প্লেসের, আমরা কিন্তু আলিপুরদুয়ার নিয়ে কথা বলছি, আমি সবার সাথে মানে সবার জন্য রাখছি কথাটা, যে একটা জায়গার তার নিজস্ব কিছু এমপ্লয়মেন্ট থাকে, সেই এমপ্লয়মেন্টটা কি আছে সেটা জানার কথা। সবার কিন্তু বাইরে যাওয়া কিছুই সম্ভব নাই, এই নয়। জায়গাতে একটা সবার বড় বাইরে যাওয়া প্রশ্ন সম্ভব উঠছে, নয়। ঠিকই। এই জন্য বলছি, সঠিক প্রশ্ন। একটু বলছি, খুব সংক্ষেপে। একটু বলতে দাও আমাকে, যে এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য আমাদের এখানে কি কি করা হয়েছে সেটা যদি একটু খুলে বলেন, আলিপুরদুয়ারবাসীর জন্য খুব সুবিধা হয়। এবং প্রত্যেকেরই মাস্টার প্ল্যান কি আছে আলিপুরদুয়ার শহর এবং আপনি মাস্টার প্ল্যান কথা অলরেডি বলে ফেলেছেন এর আগে। ঠিক, আমি right. গজেন বাবুর কাছে আসবো, প্লিজ আসবো। গজেন বাবু, যখন কথা হচ্ছে এখন কেন্দ্রে বিজেপি, রাজ্যে তৃণমূল, অর্থাৎ কর্মসংস্থানের দায় কার, চা বাগানের দায় কার, তখন দাঁড়িয়ে আপনারাও কিন্তু দায় এড়াতে পারেন না, সেটা চা বাগান সংকট হোক বা বেরোজগারি হোক। কারণ স্বাধীনতার পর থেকে একটা বিরাট সময় আপনাদের সরকার ক্ষমতায় ছিল, ঠিকই, লাস্ট 5 বছর নেই, দায় এড়াতে পারেন? বাগানের মালিক পক্ষ এবং সরকার এবং শ্রমিক, এই তিনটা যদি সমন্বয় না হয়, তাহলে পরে স্বাভাবিকভাবে সেই কাজটা কিন্তু দ্রুততার সাথে এগোতে পারে না। নির্মল বাবু কিছু বলতে চান? আমি যেটা বলতে চাই, বিশেষ করে চা বাগান নিয়ে যেহেতু কথা হলো, সেখানে হলো দুর্ভাগ্যের হলো সত্য, ইন্ডিয়ান যে টি বোর্ড, তারা যেভাবে কাজ করতে পারতো সেভাবে কেন্দ্রীয় সরকার সেভাবে সহযোগিতা করে না। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং ম্যানেজমেন্ট একাকার হয়ে গেছে, যার আমি জন্য একটু অন্য সবচেয়ে প্রসঙ্গে দুরবস্থা আসি। হচ্ছে আমি চা একই সঙ্গে শ্রমিকদের। একটু অন্য এটাই প্রসঙ্গে হচ্ছে আসি। আমরা দুর্ভাগ্যজনক দেখলাম আমাদের দেশে। অমিত শাহ এলেন। একটু- আমি একটু- আসবো। অমিত শাহ এসে মানিক বাবু বললেন যে পশ্চিমবঙ্গে, এই আলিপুরদুয়ারের মাটিতে দাঁড়িয়ে বললেন যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে এনআরসি হবে। ঠিক ঠিক, আমি সহমত পোষণ করি। এনআরসি হবে। এনআরসি চালু করব আমরা, যদি আসি, সর্বনাশ হবে, যদি সর্বনাশ আসি, হবে, গোটা দেশের এনআরসি সর্বনাশ হবে। হবে।
গোটা দেশের সর্বনাশ, অবশ্যম্ভাবী বিজেপির পরাজয় নিশ্চিত। এই ইস্যুতে বিজেপির পরাজয় নিশ্চিত। আমি বলতে পারি বিজেপির পরাজয় নিশ্চিত। বাংলাদেশে মানিক বাবু, আমি অজিত বাবুর response নেব। আসবো। তারা আজকে যারা আসবে তাদের নাগরিকত্ব বিলের মাধ্যমে NRC বোঝেন? ভারতবর্ষের নাগরিকত্ব তাদেরকে আসবো ফিরিয়ে দেওয়া হবে। আসবো মানিক দা, প্লিজ। খুব মানিকদা ভয়ঙ্কর কথা বলেছেন, মন দিয়ে শুনতে হবে। এনআরসি বোঝেন তো? ভারতবর্ষের মাটিতে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব সংবিধান সম্মত নয়। নাম্বার 1 জেনে রাখুন। আপনাকে স্ট্যাটিস্টিক্যালি বলছি, মানিকাচর ৭১-এর যুদ্ধের পরে হয়েছে। এনআরসিতে 1% মানুষের নাম কাটা গেছে। কি হিন্দু মুসলিম কথা বলছেন? না, খুবই- হিন্দু মুসলিম শুনে নিন, নয়, শুনে হিন্দু নিন, মুসলিম নয়। শুনে নিন। ধুবড়িতে 2%। ধর্মের জায়গায় আমি যাচ্ছি না, আপনি মগজটা খাটিয়ে নেবেন। আর ভারতীয় জনতা পার্টি কি সর্বনাশ করছে। বুকের পাটা যদি 56 ইঞ্চি থাকে, তামিলনাড়ুতে এনআরসি করে আসুন। 50 লক্ষ তামিল ঢুকে আছে। আমি যে কথা করে আসুন, এই যে করে আসুন, সমস্ত জায়গায় করে আসুন। বলতে চার চাই দিন হবে। আসবো। মানিক বাবু, আজ থেকে আচ্ছা, এক এক করে আমি যে কারো কথা কথা বলতে শোনা চাই, যাবে না। আজ থেকে মানিক বাবু, 25 বছর আগে মানিক বাবু, অজিত বাবু, please। মানিক বাবু, মানিক বাবু, যোগী আদিত্যনাথের সঞ্জীব বাবু, আসবো। আলিপুরদার ভার্সন। আসবে না। সঞ্জীব বাবু, এনআরসি কি সত্যি সত্যি আলিপুরদুয়ারে ইস্যু? দেখো, কিছু ঘটনা যদি অ্যানালাইসিস করি তবে আমরা এই জিনিসটা পাই যে এই যে আলিপুরদুয়ারের মানে মিন্স সব জায়গায় আছে কামলা আগে মিন্স একসময় 150 টাকা নিত, এখন 250 টাকা, কেউ 300 টাকা নেয়। হঠাৎ করে কোনো বাড়িতে শোনা যায় একজন এসছে 150 টাকায় কাজ করে চলে গেছে, 100 টাকায় কাজ করে চলে গেছে, 200 টাকায় কাজ করে চলে গেছে। চা বাগানের কিছু ইনসাইডের কাজ থাকে, স্যার তো জানেনি, আবার কিছু বাইরের দিকেও কাজ থাকে। এরা মালিকরা খুব সস্তায় ওরা লোকজন পেয়ে যাচ্ছে। এরা কারা? একটা বড় প্রশ্ন, এরা কারা? আমি কিন্তু কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছি না। এরা কারা? এরা কোথা থেকে আসছে? কেন ওরা 100 টাকার বিনিময়ে কাজ করে যাচ্ছে 150 টাকা? আপনারা যদি একটু চোখ রাখেন আপনারা এই জিনিসটা দেখতে আমি পাবেন। গজেন বাবুর মতামত নেব এই প্রসঙ্গে। গজেন বাবু, মূলত এখানে এনআরসির প্রবলেম নেই বললেই চলে। এখানে যেটা উনি বললেন সেটা আমি ক্রস করতে চাই না। এরা হচ্ছে বাগানের যারা খেটে খাওয়া মানুষ, যারা প্রত্যেক দিন রুজি রোজগারের পথ খুঁজে পায় না, তখনই তারা টাউনে আসে, শহরে এসে সেই সস্তায় বেরোজগারি, কাজ আবারও সেই করে। বেরোজগারিটা, বেরোজগারি। বেরোজগারির প্রসঙ্গটা কিন্তু ঘুরে ফিরে আসছে। আসলে কিন্তু ব্যাপারটা ওরকম বেরোজগার তো এলো তো পার্মানেন্ট এবার এবং যারা এবার স্ট্যাটিস্টিক্যালি বলুক, ঠিকা শ্রমিক, স্ট্যাটিস্টিক্যালি তার ন্যাশনাল বাইরে স্যাম্পল সার্ভে অফ management বহু ইন্ডিয়া বলুক, জায়গায় তার এই প্রতিনিধিত্ব জিনিসটাকে করছে ব্যবহার মানিকদা। করে। কত মানে কর্মহীন হয়েছে গত 5 বছরে, সেটা বললে লজ্জা মুখ লুকোতে হবে। একদম ঠিক। লুকোতে হবে। 40,000 কর্মহীন আছে পশ্চিমবঙ্গে। নোটবন্দি জিএসটির জন্য, মানে কর্ম খালি আছে। মানিক বাবু, নোটবন্দি জিএসটির জন্য যারা কাজ হারিয়েছেন, নোটবন্দি জিএসটির জন্য যারা কাজ হারিয়েছেন এবং একদম প্রান্তিক মানুষ যারা, তাদের উপর তো একটা বড় 1 প্রভাব কোটি পড়েছে 27 নোটবন্দির লক্ষ কারণে। মানুষ কাজ হারিয়েছে। নোটবন্দিতে কাজ হারিয়েছে, এরকম দু একটা নজির সরকারি আপনি চাকরি এখনো চলে বলছেন? গেছে নোটবন্দিতে। 456 কোটি টাকা দিয়ে লন্ডন গেছে। নীরব মোদী লন্ডনে বলল। তার সরকারি চাকরি বরখাস্ত হয়ে গেছে। আমাদের সময় একদম শেষ। আলিপুর দুয়ারে ক্রস ফায়ারের মধ্যে থেকে যদি আমি সাম আপ করার চেষ্টা করি, যেটা প্রথমেই শুরু করেছিলাম যে চা বাগানই এবারের নির্বাচনে ভাগ্য নির্ধারণ করতে চলেছে, সেখানে দাঁড়িয়ে বিভিন্ন সরকার প্রতিশ্রুতি দেয়, বিভিন্ন সরকার প্রচেষ্টাও নিঃসন্দেহে করে, 2 টাকা কেজি চাল থেকে শুরু করে একাধিক, কিন্তু একটা চিরস্থায়ী সমাধান যাতে চা বাগানের মানুষ হেসে খেলে থাকবে, কোনো চা বাগান বন্ধ হবে না। আমাদের শুধু প্রার্থনা থাকবে যে এরকম একটা সদিচ্ছার জায়গা, যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তারা যেন চা বাগানের একটা চিরস্থায়ী সমাধানের পথ সেটা প্রশস্ত করেন। এবং আরো একটি প্রসঙ্গ, এই যুব যারা, তাদের কর্মসংস্থানও যে আলিপুরদুয়ারে একটা বড় ইস্যু হবে এ কথা বলাই বাহুল্য। শেষ অব্দি আলিপুরদুয়ার কেন্দ্র থেকে শেষ আসে কে আসবেন তার জন্য তো অপেক্ষা করতে হবে 23শে মে পর্যন্ত। আপাতত ক্রস ফায়ার এখানেই শেষ করছি। ক্রস ফায়ার নিয়ে আমরা ঘুরবো জেলায় জেলায়। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন জি 24 ঘন্টা।